ডক্টর হাইসেনবার্গ আর ফেরেননি। বিশু দাস। সত্যি কথা বলতে কি, খুব ইচ্ছে করছিল খামটা খুলে দেখার, কিন্তু ডক্টরের সৌম্য শান্ত মুখটা মনে পড়তেই তার আদেশ আর অমান্য করতে পারলাম না। যত্ন করে ড্রয়ারের মধ্যে চাবি দিয়ে বন্ধ করে রাখলাম সেটাকে। রোজই রাতে একবার করে দেখি খামটাকে। ডক্টর হাইসেনবার্গের ছোঁয়া যেন পাই তার মধ্যে, ভুলে যাই যে তিনি নেই। মাঝে বার দুয়েক গেছিলাম ডক্টরের ল্যাবরেটরিতে, কিন্তু প্রফেসর রাইনার তার কোনো খবরই দিতে পারেননি। যতদিন যাচ্ছে তাকে ততই বেশি বিমর্ষ ও বিচলিত মনে হচ্ছে। কয়েক মাস পার হয়ে গেছে, ইতিমধ্যে লেখাটাতে আর হাত দেওয়া হয়নি। মাস পাঁচেক পর রাইনারের সঙ্গে দেখা হলো একদিন। ল্যাবরেটরি থেকে ফিরছিলেন তিনি। আমার পাশ দিয়ে পার হয়ে গেলেন অন্যমনস্কভাবে, আমাকে যেন চিনতে পারলেন না। আমি নাম ধরে ডাকতেই চমকে উঠলেন। বললেন, খুব ব্যস্ত আছি, রাতে ল্যাবরেটরিতে আসুন, কথা বলা যাবে। তার কথাবার্তায় কেমন যেন একটা বিষণ্ণ ভাব, আগের সেই প্রাণ প্রাচুর্য আর নেই। রাতে গেলাম ডক্টর হাইসেনবার্গের ল্যাবরেটরিতে। মনে মনে ঠিক করেই গেলাম যে আজ রাইনারের কাছ থেকে ডক্টর হাইসেনবার্গের অন্তর্ধান সম্বন্ধে যেমন করে হোক জানতেই হবে, না হলে গল্পটা শেষ করা হয়ে উঠবে না। ডক্টরের সেই পুরনো চেম্বারে এসে বসলাম। মাত্র কটা মাসের ব্যবধান, অথচ কত পরিবর্তন। বসে বসে ভাবছিলাম ফেলে আসা দিনগুলোর কথা। চিন্তাভঙ্গ হল প্রফেসর রাইনারের ঘরে ঢোকার শব্দে। চেয়ার টেনে মুখোমুখি বসতে বসতে বললেন, মিস্টার দাস, কতগুলো কথা আজ আপনাকে বলবো বলে ঠিক করেছি। ডক্টর হাইসেনবার্গ যে আপনাকে যথেষ্ট স্নেহ করতেন তা আমি জানি। তিনি যাওয়ার আগে কতকগুলো কথা আপনাকে বলবার নির্দেশ দিয়েও গেছেন, যদিও সেসব কথা বলার সময় এখনো হয়নি, কিন্তু আমি হতাশ হয়ে পড়েছি, আর চেপে রাখতে পারছি না। মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলছি ধীরে ধীরে। আমার কঠোর যুক্তিবাদী মনেও ঘনিয়ে উঠেছে সন্দেহের কালো মেঘ। মনে হচ্ছে ডক্টর আর সত্যি সত্যি ফিরবেন না কোনো দিন। আমার অনুরোধ এবং ডক্টর হাইসেনবার্গের নির্দেশ, যেসব কথা আপনাকে বলবো তা দয়া করে কারো কাছে প্রকাশ করবেন না এখন। ডক্টরের এতদিনের পরিশ্রম হয়তো ব্যর্থ হয়ে যাবে তাহলে। আপনি তার শুভাকাঙ্ক্ষী, সুতরাং এটা নিশ্চয়ই চাইবেন না। বিস্ময়াবিষ্ট হয়ে শুনছিলাম রাইনারের কথা। তিনি থামতেই বললাম, আপনি নিশ্চিন্ত মনে যা বলার বলতে পারেন। ডক্টর আমাকে মোটামুটি সব কথাই জানিয়েছেন চিঠিতে। যদিও আসল চিঠিটা তখনও পড়িনি, কিন্তু মিথ্যে কথাটা যে কি করে মুখ ফসকে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এতে কিন্তু কাজ হলো। রাইনার বললেন, সবই যখন আপনি জানেন তখন আর বাকিটুকু বলতেই বা আপত্তি কি? কিন্তু হঠাৎ কি মনে করে মাঝপথে থেমে গেলেন তিনি। তারপর বললেন, আজ থাক, আর একদিন বলবো। ডক্টরের গবেষণার কাগজপত্র একবার দেখে নিতে হবে, সব কথা আমার ঠিক জানা নেই। বুঝলাম ইচ্ছে করে চেপে গেলেন তিনি। আমিও আর অনুরোধ করলাম না বলার জন্য। বাড়ি ফিরে এলাম। মনে হয় প্রফেসর রাইনার আমার কথায় বিশ্বাস করতে পারেননি। বোধহয় তার মনে সন্দেহ জেগেছিল সত্যি সত্যি ডক্টর সবকিছু আমাকে জানিয়েছিলেন কিনা। এ বিষয়ে দু একটা প্রশ্ন করলেই অবশ্য ধরা পড়ে যেতাম, কিন্তু রাইনার কৌশলে হাসিল করলেন কাজ।
বাড়িতে এসে আজ আর ধৈর্যের বাঁধ দিয়ে কৌতূহলকে বাধা দিয়ে রাখতে পারলাম না। ডক্টর হাইসেনবার্গের শেষ অনুরোধ রক্ষা করা আর সম্ভব হলো না আমার পক্ষে। কৌতূহল মেটাবার জন্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম আমি। অপরাধী আমি, এ কথা স্বীকার না করলে মরেও শান্তি পাব না। ডক্টর হাইসেনবার্গ যেখানেই থাকুন, তিনি যেন আমাকে ক্ষমা করেন। রাত বোধহয় 1টা। চারদিক নিস্তব্ধ। খোলা জানলা দিয়ে দেখা যায় অন্ধকার আকাশের গায়ে তারাদের মিটিমিটি। ড্রয়ার খুলে সিল করা খামটা বার করলাম। সেদিনের চেয়ে খামটা যেন অনেক বেশি ভারী মনে হচ্ছে। এই বুঝি নিয়ম, মানুষ যখন অন্যায় করে তখন স্বাভাবিক ঘটনাই হয়ে ওঠে তার কাছে অস্বাভাবিক। হালকা জিনিসকে মনে হয় ভারী। আমার মনের মধ্যে চলেছে হাইড আর জেকিলের লড়াই। শীতের রাতেও বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে কপালে। ডক্টর আজ পৃথিবীতে নেই, কিন্তু মনে হচ্ছে যেন দূরের কোনো গ্রহে বসে তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমি যে তার সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারি, এটা যেন তার কল্পনার অতীত। নিজের অজান্তেই থেমে গেল হাতটা। খামটা ছিঁড়তে পারলাম না। তারপর আচমকা দরাম করে জানলাটা বন্ধ করে দিয়েই ছিঁড়তে শুরু করলাম খামটা। আজ আমি মরিয়া, কোনো যুক্তি আমাকে নিবৃত্ত করতে পারবে না। খামটা খুলতেই বেরুলো ডক্টর হাইসেনবার্গের সুন্দর ঝকঝকে হাতের লেখায় ভর্তি কতকগুলো কাগজ, অনেকটা পাণ্ডুলিপির মতো। রুদ্ধ নিঃশ্বাসে পড়তে আরম্ভ করলাম। গত কয়েক বছর ধরেই গ্রহান্তরে প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু করেছি। অবশ্য জ্যোতির্বিজ্ঞানী হিসেবে এ বিষয়ে যে আগেও মাথা ঘামাইনি তা নয়, তবে এবার যেন অন্য সবকিছু ছেড়ে এটাই হয়েছে একমাত্র ধ্যান। রাতের পর রাত কাটিয়েছি মঙ্গল গ্রহের দিকে তাকিয়ে। আমাদের অবজারভেটরির টেলিস্কোপটা আকারে অবশ্য খুব বড় নয়, মাত্র 1.25 মিটার। কিন্তু নতুন একটা যন্ত্র আমি কিছুদিন আগে আবিষ্কার করেছি, যার সাহায্যে মঙ্গল গ্রহকে দেখা যায় মাত্র 40 কিলোমিটার দূরের জিনিসের মতো। পৃথিবীর সবচেয়ে বড় 5 মিটার টেলিস্কোপের সাহায্যে দেখা যায় এর চেয়েও অনেক বেশি দূরে। একমাত্র রাইনার আর আমি ছাড়া অন্য কেউ জানত না এ কথা। রাইনারের সাহায্য ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না। অবজারভেটরির আমি সর্বেসর্বা, সুতরাং আমার নতুন যন্ত্রটা পরীক্ষা করে দেখার কোনো অসুবিধেই ছিল না। সেই যন্ত্রটা সম্বন্ধে তোমাকে মোটামুটি আইডিয়া দিচ্ছি। সাধারণ রিফ্লেক্টিং টেলিস্কোপের নির্মাণ কৌশল নিশ্চয়ই তোমার অজানা নয়। অবশ্য জটিল মাপজোখের যন্ত্রগুলোর কথা বাদ দিচ্ছি। টেলিস্কোপের মুখটা কোনো গ্রহের দিকে ফেরালে সেই গ্রহ থেকে আলো এসে টেলিস্কোপের গোলাকার আয়নায় প্রতিফলিত হওয়ার পর একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়, আর সেই বিন্দুতে তৈরি হয় ওই গ্রহের প্রতিবিম্ব। তারপর ওই ছোট প্রতিবিম্বকে বাড়ানো হয় আইপিস লেন্সের সাহায্যে। মহাশূন্যের ভেতর দিয়ে কোটি কোটি মাইল পথ পার হয়ে যেটুকু আলো টেলিস্কোপের আয়নায় প্রতিফলিত হয় তা অতি নগণ্য। ফলে জিনিসটাকে দেখায় খুব আবছা। সেই ক্ষীণ আলোকে যদি কোনো রকমে বাড়িয়ে তোলা সম্ভব হয়, তাহলে জিনিসটা দেখা যাবে পরিষ্কার। বহু ব্যর্থ পরীক্ষার পর এই যন্ত্রটি আমি তৈরি করতে সক্ষম হয়েছি। এই যন্ত্র বহু আলোকবর্ষ দূর থেকে আসা ক্ষীণতম আলোকেও
অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। ব্যাপারটা জটিল গণিত এবং যান্ত্রিক উৎকর্ষের ফল। বেশ, একটা সাধারণ উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মাইক্রোফোনের সামনে যখন কথা বলা হয় তখন ভেতরের একটা সরু তারের কয়েল কথার জোর অনুযায়ী আস্তে বা জোরে কাঁপতে থাকে এবং তারই ফলে উৎপন্ন হয় অতি ক্ষীণ বিদ্যুৎ। সেই বিদ্যুৎকে অ্যাম্প্লিফায়ার যন্ত্রের সাহায্যে বহুগুণ বাড়িয়ে তোলা হয়। তারপর তাকে আবার শব্দে রূপান্তরিত করা হয় লাউডস্পিকারের সাহায্যে। তেমনি টেলিস্কোপের আয়না থেকে প্রতিফলিত ক্ষীণ আলোকে বহুগুণ বাড়িয়ে তোলা সম্ভব আমার যন্ত্রটি দিয়ে। ফলে আইপিসের ভেতর দিয়ে জিনিসটাকে দেখা যায় উজ্জ্বল, পরিষ্কার। আমার এই আবিষ্কার মহাশূন্যে মানুষের দৃষ্টিকে করেছে সুদূর প্রসারী। আজও জ্যোতির্বিজ্ঞানীরা যখন তাদের বড় বড় টেলিস্কোপের ভেতর দিয়ে গ্রহ নক্ষত্রের আবছা ধোঁয়াটে চেহারা দেখতে ব্যস্ত, আমি তখন সেগুলোকে দেখি চোখের সামনে দিনের আলোর মতো স্পষ্ট। গতকাল পর্যন্ত আমি লক্ষ্য করেছি মঙ্গল গ্রহটাকে। জ্যোতির্বিজ্ঞানীরা মঙ্গলের গায়ে কালো কালো সুতোর মতো দাগগুলোকে কেন্দ্র করে মেতে উঠেছেন তর্কে। কেউ বলছেন ওগুলো মঙ্গল গ্রহের বুদ্ধিমান প্রাণীদের তৈরি জলসেচনের কৃত্রিম খাল। আবার অন্য দল বলছেন ওগুলো কিছু লোকের উর্বর মস্তিষ্কের কল্পনা ছাড়া আর কিছুই নয়। মঙ্গল গ্রহে বুদ্ধিমান জীব তো দূরের কথা, নিম্ন শ্রেণীর উদ্ভিদও জন্মায় না। এসব তর্ক আমার হাসির খোরাক যোগায়, কারণ আমি নিজের চোখে দেখেছি সত্যি সত্যি ওগুলো জলসেচনের খাল। খালের পার কালো গ্রানাইট জাতীয় পাথর দিয়ে বাঁধানো। বছরের মধ্যে মার্চ থেকে মে এই 3 মাস খালে জল দেখা যায়, বাকি 9 মাস সেগুলো থাকে খটখটে শুকনো। জুলাই আগস্ট মাসে খালের দুপাশে দেখা দেয় লালচে সবুজ শস্যের ক্ষেত। কয়েক মাস পর তাও মিলিয়ে যায়, মঙ্গলের রুক্ষ বুক হয়ে ওঠে আবার শূন্য। এই বিষয়ে একটা থিওরি আমি খাড়া করেছি। মঙ্গল গ্রহের গা থেকে প্রতিফলিত সূর্যরশ্মিকে স্পেকট্রোস্কোপ যন্ত্রে বিশ্লেষণ করে যে ফল পেয়েছি, পৃথিবীর বুকে প্রতিফলিত আলো পরীক্ষা করলেও অনেকটা সেই রকমই ফল পাওয়া যায়। সূর্যের আলোর 7টা রঙের মধ্যে যদি কোনো রং কোনো গ্রহ থেকে প্রতিফলিত আলোর মধ্যে দেখতে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সেই রং ওই গ্রহে শোষিত হয়েছে। ফলে 7 রঙের বর্ণালীতে সেই রঙের জায়গাতে দেখা যাবে কালো কালো রেখা। কোন জিনিস কোন রঙকে শোষণ করতে পারে তা যদি আগে থাকতেই জানা থাকে, তবে সহজেই জানা যায় সেই গ্রহে কি জিনিস থাকতে পারে। পৃথিবীর বুকে পরীক্ষা করে দেখা গেছে যে সবুজ গাছপালার ক্লোরোফিল বর্ণালীর লাল রঙকে শোষণ করে নেয়, যার ফলে বর্ণালীর লাল অংশে দেখা যায় কালো কালো রেখা। মঙ্গল গ্রহ থেকে প্রতিফলিত আলোর বর্ণালীর লাল অংশেও কালো রেখা দেখা গেছে। অন্য জ্যোতির্বিদরা ওই কালো রেখাগুলো দেখতে না পেয়ে সন্দিগ্ধ হয়ে ওঠেন। মঙ্গলের আবহাওয়া অত্যন্ত রুক্ষ আর বাতাস এত পাতলা যে পৃথিবীর প্রাণীদের পক্ষে সেখানে বেঁচে থাকা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। দিনে তাপমাত্রা 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, আর রাতের তাপমাত্রা শূন্যের নিচে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস নেমে যায়। জলের পরিমাণও সেখানে খুব কম, ফলে বাতাসে জলীয় বাষ্প এবং অক্সিজেনের পরিমাণও নগণ্য। এসব দেখে অনেকে মন্তব্য করেছেন যে ওই গ্রহে জীবনের উদ্ভব কোনো রকমেই সম্ভব নয়। গত 1945 খ্রিস্টাব্দে সোভিয়েত বিজ্ঞানী তিখর বলেছিলেন, বহু যুগ ধরে বিবর্তনের ভেতর দিয়ে পার হতে হতে মঙ্গলের গাছপালা এমন এক অবস্থায় এসে পৌঁছেছে যে বর্তমানের আবহাওয়ার সঙ্গে তারা নিজেদের খাপ খাইয়ে নিয়েছে অনায়াসে। বিজ্ঞানী তিখর
তার যুক্তি প্রমাণ করার জন্য বছরের বিভিন্ন সময়ে উঁচু পর্বতের ওপর, মেরু অঞ্চলে এবং তুষার মেরুতে অনেকগুলো পরীক্ষা চালিয়েছেন। তার পরীক্ষা থেকে প্রমাণিত হয়েছে যে সেই সব অঞ্চলের গাছপালা থেকে প্রতিফলিত আলোর বর্ণালী সাধারণ গাছপালার প্রতিফলিত আলোক বর্ণালীর থেকে অনেক ভিন্ন হতে পারে। শীতের দেশের উদ্ভিদ সূর্যালোকের শুধু লাল রঙই শোষণ করে না, হলদে অংশের কিছুটাও শোষণ করে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে সবুজ রঙের কিছু অংশও শোষণ করতে দেখা যায়। সুতরাং মঙ্গলের চরম আবহাওয়ায় যেসব উদ্ভিদকে বেঁচে থাকতে হয় তারা একমাত্র নীল এবং বেগুনি ছাড়া বাকি সব রঙকেই হয়তো শোষণ করে নিতে পারে। সুতরাং সেখানকার গাছপালা মনে হয় কেবল সবুজ রঙের নয়, যার জন্য মঙ্গলের দেহ থেকে প্রতিফলিত আলোর বর্ণালীতে ক্লোরোফিল থেকে প্রতিফলিত আলোর বর্ণালীর মতো বৈশিষ্ট্য নাও থাকতে পারে। বিজ্ঞানী তিখর এবং তার সহকারী পরীক্ষা করে দেখিয়েছেন যে শুধু নিম্ন শ্রেণীর গাছপালাই নয়, এমনকি কানাডার নীল পাইন এবং আরও কয়েক রকমের উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রতিফলিত আলোর বর্ণালীর সঙ্গে মঙ্গলের দেহ থেকে প্রতিফলিত আলোর বর্ণালীর অনেক মিল আছে। এসব দেখে সহজেই মন্তব্য করা যায় মঙ্গল গ্রহে শুধু সবুজ গাছপালাই নেই, এমন উদ্ভিদও আছে যাদের পাতার রং বছরের বিভিন্ন ঋতুতে পাল্টাতে থাকে। এই সব অনুসন্ধানের ফল থেকে বিজ্ঞানী তিখর কোটি কোটি বছর আগের মঙ্গল গ্রহের আবহাওয়ার কিছুটা আভাস দিয়েছেন। সোভিয়েত রাশিয়ার বরফাবৃত অঞ্চলের উদ্ভিদ এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রথমে লালচে, তারপর গোলাপি এবং শেষে বাদামি লাল রং ধারণ করে। 10 কোটি বছর আগের পৃথিবীর গরম আবহাওয়ায় যেসব পরিবর্তনের ভেতর দিয়ে উদ্ভিদ ধীরে ধীরে বেড়ে উঠত, আজকের দিনের উদ্ভিদরাও তাদের সেই সুদূর পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রেখেই এগিয়ে চলে বৃদ্ধির পথে। মঙ্গলের উদ্ভিদের মধ্যেও দেখা যায় এই ঘটনাকেই আবৃত্ত হতে। সেখানকার মেরু অঞ্চলের শুভ্র তুষার যখন গলতে শুরু করে তখন সেখানে দেখা দেয় লালচে রঙের আভা। গ্রীষ্ম যত এগিয়ে আসে উদ্ভিদের রঙও পাল্টে গিয়ে সবুজ থেকে ধূসর হতে থাকে। মঙ্গলের বুকে কোটি কোটি বছর আগের আবহাওয়ায় যে ধরনের উদ্ভিদ জন্মাতো, এখনকার গাছপালাতেও পাওয়া যায় সেদিনের সুস্পষ্ট চিহ্ন। সম্ভবত ওই সময়ই সেখানে উদ্ভব হয়েছিল প্রথম প্রাণীর। তারপর কালের স্রোতে ভেসে চলতে চলতে নানা বিবর্তনের ভেতর দিয়ে তারা নিজেদের মানিয়ে নিয়েছে আজকের চরম আবহাওয়ার সঙ্গে। 1958 সালে আমেরিকার বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর সিন্টন মঙ্গল গ্রহের প্রতিফলিত আলোর বর্ণালী পরীক্ষা করে অবলোহিত অংশে কতকগুলো কালো রেখা দেখতে পেয়েছেন। পৃথিবীর উদ্ভিদ থেকে প্রতিফলিত আলোতেও ঠিক ওই রকমই দেখা যায়। সুতরাং মঙ্গল গ্রহে উদ্ভিদের উপস্থিতি সম্বন্ধে আর কোনো সন্দেহই থাকে না। অনেকে বলেন যে মঙ্গলের বর্তমান চরম আবহাওয়ায় উদ্ভিদ জন্মানো সম্ভব নয়। পৃথিবীর বুকে তো এমন উদ্ভিদও আমরা দেখি যারা মঙ্গলের বর্তমান আবহাওয়ার মতো মরুভূমির উষ্ণতায়, জলীয় বাষ্প এবং অক্সিজেনের অভাবের মধ্যেও বেঁচে থাকে, বেড়েও ওঠে। দক্ষিণ মেরুর চরম শীতে বা সাহারার উত্তপ্ত বুকেও তো উদ্ভিদ জন্মাতে দেখা যায়। তারা নিজেদের ওই অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে বহু বছরের পরিবর্তনের ফলে। মঙ্গল গ্রহ ছাড়া বৃহস্পতি, শুক্র এসব গ্রহেও জীবনের সম্ভাবনা আমি লক্ষ্য করেছি। শুক্রের আকাশে আমি আবিষ্কার করেছি অক্সিজেনের অস্তিত্ব, যদিও সেই অক্সিজেনের পরিমাণ খুবই কম। ক্রিমিয়ার মানমন্দির থেকে অধ্যাপক ভ্লাদিমির প্রোকোফিয়েভও এটা লক্ষ্য করেছেন বলে শুনেছি। শুক্র যখন পৃথিবীর খুব কাছে এসেছিল তখন এর বায়ুমণ্ডলের বর্ণালী পরীক্ষা করে আমি অক্সিজেনের সূর্যালোক শোষণের আভাস পেয়েছি। প্রাণ ধারণের পক্ষে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন শুক্রের বায়ুমণ্ডলের ওপরের অংশে
তার চেয়ে অনেক কম অক্সিজেন আছে। এতে ঘাবড়াবার কিছু নেই, কারণ পৃথিবী পৃষ্ঠের 10 কিলোমিটার ওপরে যদি শুক্রের মতো ঘন মেঘের আবরণ থাকত, তাহলে সেই মেঘের ওপরের বাতাসে অক্সিজেনের পরিমাণ হতো নিচের বাতাসের 4 ভাগের 1 ভাগ মাত্র। আর যদি ওই মেঘের আবরণ 20 কিলোমিটার ওপরে থাকত, তবে তো সেখানকার বাতাসে অক্সিজেন থাকত মাত্র শতকরা 5 ভাগ। সুতরাং কোনো গ্রহের ওপরের অংশের বাতাসে অক্সিজেনের পরিমাণ দেখে নিচের বাতাসের অক্সিজেনের পরিমাণ স্থির করা সম্ভব নয়। এছাড়া শুক্র গ্রহে প্রাণ সৃষ্টি হওয়ার 2টি প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের অস্তিত্বও আমি দেখতে পেয়েছি। সুতরাং সেখানে যদি প্রাণের বিকাশ হয়েই থাকে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তিখর আর সিন্টনের মতামত দিলাম আমার যুক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি যদি বলি যে আমি নিজের চোখে দেখেছি, সে কথা সাধারণ লোকে বিশ্বাসই করতে চাইবে না। এতদিন কেবল অপেক্ষা করেছিলাম মঙ্গল গ্রহে জীবন্ত প্রাণীর অস্তিত্ব স্বচক্ষে দেখে নিশ্চিত হওয়ার জন্য। সেটা দেখলাম মাত্র দিন 2-3 আগে।